যেখানে আগামী দিনে আমাদের লড়াই করতে হবে যে পশ্চিম বাংলা আগামী দিনে এক থাকবে কিনা। বাংলার মানুষ যে লড়াইয়ে আমাদের সাথী বাংলার অগ্নিকন্যা, বাংলার ঘরের মেয়ে মমতা ব্যানার্জি, আজকে আমরা দেখছি যে আমি রাজনীতি করি 2016 থেকে। দাদাই কিন্তু ভীষণ ভালোভাবে সবাইকে যেভাবে জোটবদ্ধ করে রাজনীতি করেছে, ছাত্র রাজনীতি, দাদা কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলের, পুরো পশ্চিমবঙ্গে ছাত্র পরিষদের সভাপতি। তো যেভাবে প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা জায়গায় যেভাবে সবাইকে সংঘবদ্ধ করে রেখেছে, বিশ্বাস করুন ওনার খালি উন্নয়নই দেখতে পাবেন। আমি কথা দিচ্ছি, আমি দাদাকে বহু বছর ধরে চিনি। দাদা ভীষণ, তোমরা দেখেও বুঝতে পেরেছো যে মানুষের বক্তব্য এইভাবেই শেষ করলাম, কিন্তু বলবো ভোটটা কিন্তু মমতা ব্যানার্জিকেই চাই, ঠিক আছে? তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, জয় বাংলা। সর্বোপরি সাজ্জাদদাকে আমি আগে থ্যাংক ইউ জানাবো, কিন্তু এইখানে আমি যে বলতে পারছি, এখানে যে আমি এসেছি, আমাদের যে ওয়ার্ড মেম্বার, আমাদের পাশের ওয়ার্ড মেম্বার সাজ্জাদদাই কিন্তু আমাকে তোমাদের সবার সাথে ইন্ট্রোডিউস করিয়েছে। তার জন্য সাজ্জাদদার জন্য অনেক 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী দিনে আরো প্রচুর কাজের জন্য অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করে বসে আছেন আমাদের সকলের প্রিয়, যাকে আমরা প্রতিদিন বিকেল 5টার সময় টিভির পর্দায় দেখতে পাই, রচনা ব্যানার্জি, দিদি নাম্বার 1। রচনা ব্যানার্জি আর অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের এই চককাটালিয়ার মাটিতে এই মঞ্চে এসে উপস্থিত হবে। রচনা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী তিনাঙ্কুর ভট্টাচার্যের জন্য ভোট প্রার্থনা করতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করার জন্য। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই বৃষ্টির দিন, বৃষ্টি খুব তৃণমূল কংগ্রেসের জন্য শুভ, আর এই শুভ বৃষ্টির লগ্নে আপনাদের একটা কথা বলতে চাই, এই শুভ বৃষ্টির লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা কেন ভোট দেবেন? লোকসভা ভোটে কে কোথায় ভোট দিয়েছেন, কাকে ভোট দিয়েছেন, আপনি আপনার পছন্দে দিয়েছেন, কিন্তু এইবার ভোটটা দিতে যাওয়ার আগে আপনারা একবার চিন্তা করবেন আমার মা বোনেরা। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি যিনি বাংলার মানুষের জন্য, বাংলার মহিলাদের জন্য কি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে বাংলার মায়েদের জন্য সর্বপ্রথম অঙ্গনওয়াড়ি স্কুলগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে 6 মাস থেকে বয়সের যাদের মায়েরা, যারা অন্তঃসত্ত্বা মায়েরা, তার অন্তঃসত্ত্বা মায়েরা যাতে খাবার পায়, প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি স্কুলগুলোতে সেটা সুনিশ্চিত করেছেন, যার নাম, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সেই মা অন্তঃসত্ত্বা থেকে সন্তান জন্ম দিলে, সেই সরকারি জায়গায় সন্তানের জন্ম হলে 1000 টাকা করে পাইয়ে দেওয়ার যিনি ব্যবস্থা করেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সন্তানটি বড় হলে তাকে শিশু সাথীর মাধ্যমে সেই বাচ্চাটিকে চিকিৎসার যদি কেউ ব্যবস্থা করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাচ্চাটি যখন বড় হয়, স্কুলে যায়, স্কুলে তার জুতো, মোজা, বইয়ের যদি কেউ বন্দোবস্ত করে থাকে সরকারি স্কুলে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাচ্চাটি যদি মেয়ে হয়, তার কন্যাশ্রী, তার সবুজ সাথী সাইকেল, হয়তো আমাদের এই শহরঘাসা এলাকায় একটা সাইকেলের মূল্য নেই, কিন্তু আপনি পুরুলিয়া, বাঁকুড়া, গরিব প্রত্যন্ত গ্রামে গেলে স্কুল যাওয়ার জন্য তার বাবারা, যিনি ভ্যান চালায়, রিক্সা চালায়, ডেলি রোজে কাজ করে, তার কাছে একটা 5000 টাকা সাইকেলের মূল্য আছে। আমাদের সকলের অভিভাবক যে লড়াইয়ের পরবর্তী সময় সাময়িকভাবে আমাদের যে প্রাক্তন সাংসদ এবং তার যে গুন্ডা বাহিনী এই অঞ্চলের মধ্যে যে কালো মেঘ নিয়ে এসেছিল এবং সেই মেঘের যে ছায়া এই অঞ্চলের মধ্যে বিস্তার করিয়েছিল, সেই ছায়ার আঁচে যাদের নিজেদের ঘর পুড়িয়েছিল এবং পরবর্তী সময় ধীরে ধীরে আস্তে আস্তে তারা নিজেদের পা যারা শক্ত করেছিল, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা কোনো রকম ভাবে ভয় না পেয়ে
পরবর্তী সময় আবার মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডাটা, তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা কাঁধে নিয়ে এই অঞ্চলের সমস্ত মানুষকে কাঁধে নিয়ে সাথে নিয়ে এই অঞ্চলের নেতৃত্বকে শক্ত করেছে। তারা সত্যি স্বাগতম রচনাবাবুজি, ওয়েলকাম রচনাবাবুজি, ওয়েলকাম রচনাবাবুজি, ওয়েলকাম রচনাবাবুজি, ওয়েলকাম রচনাবাবুজি, স্বাগতম রচনাবাবুজি, স্বাগতম তিরঙ্গু বাচ্চা, ওয়েলকাম তিরঙ্গু বাচ্চা, ওয়েলকাম তিরঙ্গু বাচ্চা, ওয়েলকাম রচনাবাবুজি, স্বাগতম রচনাবাবুজি, স্বাগতম রচনাবাবুজি, স্বাগতম। কি দিদি নাম্বার 1 বৃষ্টি অপেক্ষা করে এলো তো? হ্যাঁ, রচনা জোরে জোরে হাততালি হয়ে যাক, জোরে হাততালি। জয় বাংলা, জয় বাংলা, জয় জয় বাংলা। ধন্যবাদ। আমি 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 এই সন্দীপদার হাতে মাইক তুলে দিচ্ছি। আমরা সবার প্রথম বরণ করে নেব আমাদের আজকের অতিথি রচনা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে। রচনা বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবে আমাদের পঞ্চায়েতের সদস্য দোলন দাস এবং মৌসুমী মণ্ডল। দোলন দাস এবং মৌসুমী মণ্ডল। এবং আরেকটা যেটা শিবুদা, কোথায় শিবুদা? এটা কই? মৌসুমী মণ্ডল এবং দোলন দাস দুজনে মিলে পুষ্প তুলে দেবেন। এবং এবং তিনাঙ্কুর ভট্টাচার্যকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেবেন। দুলাদা কোথায়? দুলাদা, পাপ্পু নন্দী সবাই মিলে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেবেন। সকল পাপ্পু নন্দী, বুড়ো, নাজিম, সাজ্জাদ এরা সবাই মিলে, দুলাদা কোথায়? সবাই মিলে একসাথে, শিবু মণ্ডল সবাই মিলে একসাথে তিনাঙ্কুরকে সম্বর্ধনা দেবেন। বুড়ো বুড়ো কোথায়? এবং রচনা বন্দ্যোপাধ্যায়কে দোলন দাস আর মৌসুমী মণ্ডল একটু সামান্য উপহার তুলে দেবেন রচনা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এবং তিনাঙ্কুরকে তুলে দেবেন শিবু মণ্ডল। শিবু মণ্ডল তিনাঙ্কুরদের হাতে। রচনাকে যতটা বৃষ্টি আমরা তিনাঙ্কুরদাকে তাড়াতাড়ি করো একটু। না না, তিনাঙ্কুরদাকে শিবু মণ্ডল আর দুলাদা। আমার শ্রদ্ধেয় নির্মলদা, সন্দীপদা, চাঁদুদা, পঙ্কজদা, রাজু সহ যারা যারা আছেন আমি তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং পঞ্চায়েতের সদস্যরা। আমি আপনাদের বলি, আপনাদের হয়ে কাজ করতে এসে কাজ করব, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে আমি আগে রচনাদিকে আমার প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন অনেক মানুষরা রয়েছেন আজকে, আপনারা এখানে অনেকে এসছেন, দলের সব কর্মীরা রয়েছেন। থ্যাংক ইউ। তো সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। এই দুর্যোগের মধ্যে, এই বৃষ্টির মধ্যে আপনারা সবাই এখানে রয়েছেন, আপনাদের সবাইকে করো জোরে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন। আমরা বিগত দু ঘন্টা ধরে বৃষ্টিতে প্রচুর ভিজেছি, ভিজে ভিজে আজকে প্রচার হয়েছে, দারুণ হয়েছে সেই প্রচারটা। এবং সব থেকে আনন্দের কথা, মজার লাগলো যেটা, সেটা হচ্ছে তৃণাঙ্কর কিন্তু খুব মজা করে আনন্দ করতে করতে প্রচার করেছে। আর সব থেকে ভালো লেগেছে, ভীষণ আনন্দ পেয়েছি এটা দেখে যে এত মানুষ এইরকম বৃষ্টি যেটা হলো সবাই রাস্তায় দাঁড়িয়েছিল শুধু আমাদের একটু দেখার জন্য, আমাদের সমর্থন করার জন্য। এতেই বোঝা যায় যে সবাই দিদিকে কতটা ভালোবাসেন, তৃণমূল কংগ্রেসকে কতটা ভালোবাসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কত ভালোবাসে। আমরা সবাই একত্রিত হয়ে মাঠে নেমে পড়েছি, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা, আমরা সবাই একত্রিত হয়ে মাঠে নেমে পড়েছি। এবং আজকে এখানে এসেও ভীষণ ভালো লাগছে। এটা কি দিলেন দাদা?
আচ্ছা নামগুলো বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভীষণ গুরুত্বপূর্ণ ভোট, সবসময় মাথায় রাখবেন যে এবারের ভোট যেহেতু ভীষণ গুরুত্বপূর্ণ, আপনাদের সকলের সহায়তা আমাদের দরকার, আপনাদের সকলকে আমাদের পাশে দরকার। এবং আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে মানুষকে ছোট করে কিন্তু কখনো বড় হওয়া যায় না, গুন্ডারাজ করে কিন্তু কখনো বড় হওয়া যায় না। সততার পরিচয় দিতে হবে এবং সত্যের পথ বাছাই করে চলতে হবে এবং ভালো কাজ করার ইচ্ছে থাকতে হবে। মানুষকে ভালো রাখার জন্য যে স্বপ্ন দেখা উচিত সেই স্বপ্নটা দেখতে হবে। আর তার জন্যই কিন্তু আজকে তৃণাঙ্করকে আমরা প্রার্থী হিসেবে পেয়েছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কাউকে প্রার্থী করে পাঠায় তার জন্য এতটাই চিন্তা করে পাঠায় যে সেই মানুষটিকে, এমন একজন মানুষকে আমরা পাঠাবো প্রার্থী করে যে মানুষটা সাধারণ মানুষের জন্য কাজ করবে এবং তার পাশে থাকবে। শুধু সে প্রার্থী না, সে সাংঘাতিক রকমভাবে শিক্ষিত, সে ডাবল MA এবং সে কিছুদিনের মধ্যে ডক্টরেট হতে চাচ্ছে। তো একটা এতটা শিক্ষিত মানুষ যখন প্রার্থী হয়ে একটা জায়গায় দাঁড়ায়, সেই মানুষটা কতটা চিন্তা করে বিবেচনা করে মানুষের পাশে কাজ করবে, সেই চিন্তাটা কিন্তু আপনারা আগামী দিনের জন্য করবেন। আপনারা সবসময় জানেন যে আমাদের তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের কথা ভেবে কাজ করেন, মানুষের আগামী দিনের ভবিষ্যতের কথা ভেবে কাজ করেন। যার জন্যে আজকে 2026-এ আপনারা সবাই জানেন যেই কথা দিদি 2021-এ দিয়েছিলেন যে প্রতিটি মানুষের ঘরে লক্ষ্মীর ভান্ডারে তখন হয়েছিল 500 টাকা। 500 টাকা দিদি বলেছিলেন যে 500 টাকা সবাই পাবে। তখন বিরোধী পক্ষরা বলেছিলেন যে 500 টাকা দেবে, এমনি এমনি দিয়ে দেবে 500 টাকায়, মিথ্যে কথা বলছে, ভোট পাওয়ার জন্য বলছে। কিন্তু সেই 500 হয়ে গেল হাজার, হাজার হয়ে গেল আজকের দিনে 1500 টাকা এবং প্রতিটি মহিলা ঘরে বসে 1500 টাকা পেয়ে যাচ্ছে এতদিন ধরে। এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি এবং যেই কথা তারা বলেন সেই কথা তারা রাখেন। তারা কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যান না, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং আগামী দিনে যদি এই 2026-এ যদি আবার তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেন, তাহলে বুঝতে পারছেন আজকে দিদির 100-র উপরে প্রকল্প আছে পশ্চিমবাংলার মানুষের জন্য। 100-র উপরে প্রকল্প, কোনো সভায় আমরা বলে উঠতে পারি না প্রকল্পের নাম, কারণ তাহলে সবাই অন্য কথা বলা যাবে না, এত প্রকল্প আছে দিদির। সেই প্রকল্প তাহলে বুঝতে পারছেন যে 26-এ দিদি আসেন তাহলে সেই প্রকল্প কোথায় গিয়ে দাঁড়াবে, এটা কিন্তু ভাববেন। কারণ এটা আপনাদের ভবিষ্যৎকে গড়ার সরকার, যে পশ্চিম বাংলার মানুষের ভবিষ্যৎ করে সেই সরকার হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার। সেই দিদি হচ্ছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সেনাপতি দাদা হচ্ছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাতের মুঠোয় থাকা মানে তার কতখানি যে জিনিস, মনের আনন্দ, সেটা ছোট্ট জিনিস কেনার জন্য তার কাকু না কারোর কাছে হাত পাততে হয় না। সে যখন একটা বোনকে কিছু দিতে চায়, তার দাদাকে কিছু দিতে চায়, তার স্বামীকে কিছু, সে 500 টাকা দিয়ে যদি একটা জিনিস কিনে দেয়, সেটাও তার স্বামীর কাছে গর্ব যে আমার বউ আমাকে সেটা কিনে দিয়েছে। এবং যদি সে পুরো টাকাটা খরচা নাও করে, 500 খরচা করে 1000 রেখে দেয়, তাহলে 3 মাস খরচা না করে 3000 টাকা তার পকেটে থাকছে। সেই 3000 টাকাটা অনেকগুলো টাকা একটা ভালো শাড়ি কিনা পাচ্ছে, সে প্রচন্ড খুশি, ভীষণ আনন্দে আছে। এবং মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের সরকার না থাকলে এই 1,000 টাকাটা থাকবে না। তাই দিদির পাশে থাকবেন, দিদির হাতকে শক্ত করতে হবে। ভীষণ ভালো সাড়া পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কি দুর্যোগের দিন, আজকে অঝোরে ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরেও এই যে মানুষের ঢল, জনস্রোতের মতন মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন এবং এই রকম কাক ভেজা ভিজে সবাই আজকে প্রচার করলেন। আমার খুব ভালো লাগলো, এতেই বোঝা গেল যে সবাই হয়তো দিদির পাশে আছেন, শ্রীরামপুরের পাশে রয়েছেন এবং জোড়াফুলেই ভোটটা পড়বে এবারে। কারণ যদি এই রকমভাবে মানুষের সাপোর্ট আমরা পাই, তাহলে আশা করি ভোট বাক্সে জোড়াফুলে ভোটটা পড়বে। কিসের লোককে মমতা ব্যানার্জি লড়বে, মানে তৃণমূল কিসের লোককে লড়বে? উন্নয়নের লক্ষ্যে নিশ্চয়ই। ও যথেষ্ট শিক্ষিত, ও ডাবল MA, ও কিছুদিনের মধ্যে ডক্টরেট হচ্ছে। শিক্ষিত মানুষের দরকার,
তৃণমূল কংগ্রেসে সে এসেছে এবং দিদি অভিষেক যাকে প্রার্থী করে নিয়ে আসে, অনেক চিন্তাভাবনা করে নিয়ে আসে। আমি ভীষণ খুশি যে তৃণাঙ্কুরা যে নোয়াপাড়াতে এসছে। নোয়াপাড়া বাসিন্দার জন্য নিশ্চয়ই আগামী দিনে খুব ভালো কাজ করবে। নরেন্দ্র মোদী কোচবিহারের সভা থেকে বলছেন যে তৃণমূল কংগ্রেস সংবিধান এবং আইনের গলা দাবি দিচ্ছে, কি বলবেন? দেখুন, এখন ভোটের সময় অনেক মানুষ অনেক রকমভাবে তাচ্ছিল্য করে কথা বলেন, অপমানজনিত কথা বলেন, অনেকে অনেক রকম বিদ্রুপ করে কথা বলেন, দিদিকে ছোট করে কথা বলেন। কিন্তু যতই ছোট করে কথা বলুন, দিদি আমাদের 3 বারের মুখ্যমন্ত্রী এবং আমাদের ভরসা, আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা। আগামী দিনেও দিদি আমাদের মুখ্যমন্ত্রী থাকবেন, সেই যতই বড় নেতা যাই বলুক না কেন। 2024 থেকে আমরা আবার দিদিকে দেখতে পারবো? একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। করুন যাতে এরকম কোনো ওনার অভিজ্ঞতা না থাকে যে এখানে এসে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে, সবাই সহযোগিতা করুন, সবাই সহযোগিতা করুন, সবাই সহযোগিতা করুন, আরে আমাকে জান, সবাই সহযোগিতা করুন, সবাই সহযোগিতা দাদা এদিকে একটু তাকাবে দাদা। আমরা দেখে নিলাম। কিন্তু আজকের প্রচারে কেমন সাড়া? দুর্দান্ত ছাড়া। এই প্রবল বর্ষণের মধ্যে প্রথমে গারুলিয়ার মিছিল, এটা মিছিল না জনসমুদ্র বুঝতে পারলাম না। আজকে এত মানুষ এই প্রবল বর্ষণকে উপেক্ষা করেছে এবং রচনাদিকেও হ্যাটস অফ দেবো। তার সে গারুলিয়া এবং এইখানে প্রবল বর্ষণের মধ্যে এত মানুষ দাঁড়িয়ে আছে। তিনি কিন্তু রুট কমাতে একবারও বলেননি, তিনি কিন্তু টানা রোড শোটা করেছেন। এইটাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকের অবস্থান। আর আমি নিজেও সারাক্ষণ কিন্তু ছাতা মাথায় না দিয়ে আমি কিন্তু বৃষ্টিতে ভিজেই আমি পুরো রোড শোটা করেছি, কারণ বা মিটিং করেছি, কারণ আমি উপলব্ধি করেছি আমার যে সদস্য সমর্থকরা সাধারণ মানুষরা এসেছিলেন তারাও অনেকেই ছাতা ছাড়া ছিলেন। তাই আমি তাদেরই একজন হয়ে আমি তাদের যেমন আজকে আছি ভবিষ্যতেও থাকবো, এটাই আমার কথা। রচনাদি একটা কথা বললেন যে তৃণাঙ্কুর আজকে বৃষ্টির মধ্যে মজা করে গেছে, ছোটবেলার কথা কি মনে পড়ছিল? দেখুন, আমি এখনও মনের দিক থেকে ছোটই আছি, তাই বোধহয় সকলের সঙ্গে মিশতে পারি, সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি। তো এটাই আমাদের কৃষ্টি সংস্কৃতি। আমার বিরোধী দলের প্রার্থীর মতন তো আমি অত গুন্ডা নই, আশপাশে 5টা-10টা সিকিউরিটি নিয়ে ঘোরা, 6টা গাড়ি নিয়ে প্যাঁপো করতে করতে আসা। আমার সেই ভয় নেই, কারণ আমি মানুষের কোনো পাপ করিনি, কাউকে কোনো খুন করিনি। তাই আমাকে কেউ খুন করবে, মারবে, সেই ভয় আমার নেই। তাই আমি মনে করি নোয়াপাড়ার মানুষই হচ্ছে আমার রক্ষাকর্তা। নোয়াপাড়ার মানুষের আশীর্বাদেই আগামী দিনে আমি কাজ করব। এই নোয়াপাড়ায় যে উন্মাদনা আমি লক্ষ্য করছি, যে ভালোবাসা লক্ষ্য করছি, সেই ভালোবাসার ঋণে আমি ঋণী। আগামী দিনে আমার কাজের মধ্যে দিয়ে, আমার অ্যাভেলেবিলিটির মধ্যে দিয়ে, নাগরিক পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে, যদি কোনো সমস্যা হয় আমি এমন একটি নাম্বার হেল্পলাইন খুলছি, যে হেল্পলাইন নম্বরে তারা ডকেট করার সঙ্গে সঙ্গে এমার্জেন্সি মেডিকেল কেস হলে তো সঙ্গে সঙ্গেই, নাহলে 24 ঘন্টার মধ্যে তাদের কাছে আমার প্রতিনিধিরা পৌঁছে যাবেন, তাদের সমস্যার সমাধান করবেন। এই অঙ্গীকারপত্রকে সামনে রেখে আমি এগোচ্ছি এবং আমি দায়িত্ব সহকারে বলছি, আগামী দিন এই নোয়াপাড়ার বুকে, নোয়াপাড়ার প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে তাদের কাজের মধ্যে দিয়ে, তাদের কাছে এই আনন্দ করতে কাজ করতে গিয়ে নোয়াপাড়ার পরিবেশ, নোয়াপাড়ার সংস্কৃতি, নোয়াপাড়ার কৃষ্টি, নোয়াপাড়ার যে শান্তিপ্রিয় বাঙালিদের যে চিন্তাভাবনা, সেটাকে প্রাধান্য দিয়ে আগামী দিনে আমি চলব। বিধায়ক হিসেবে শুধুমাত্র নয়, তাদের ঘরের ছেলে হিসেবে তাদের প্রয়োজন অপ্রয়োজনে তাদের পাশে দাঁড়াবো, এই আমার অঙ্গীকার। 25শে ডিসেম্বর সারা কলকাতা প্রত্যেকটি ঘাটে, কেরলাতলা শ্মশান থেকে নিমতলা ঘাটের প্রত্যেকটা মানুষ যখন ঠান্ডার মধ্যে কাঁপছিলেন, সেই সময় আপনি শান্ত হয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং কম্বল, মিষ্টি এবং ফুটি দিয়েছিলেন। এভাবেই কি আগলে রাখবেন নোয়াপাড়ার মানুষকে? ধন্যবাদ, আপনি সেই ঘটনা স্মরণ করালেন। আর অ্যাকচুয়ালি আমি তো সারা বছর ধরে কাজ করি, তাই নতুন করে কোনো একটা আলাদা ঘটনাকে আমরা উল্লেখ করি না বা করার সুযোগ হয় না। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করেন, এত প্রকল্প করেন, এদেরকে তো আমাদেরকে তো আলাদাভাবে মানুষকে বলতে হয় না আমি তোমাদের কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুর্গাপুজোর টুকরা চক্ষুদান করেন, নিজের বাড়িতে যেভাবে কালী আরাধনা করেন, ঈদের সময় সেভাবে ঈদের পরব পালন করেন। আমরা মাইনরিটি ভাই বোনদের বাড়িতে গিয়ে তাদের আমি তো আবদার থাকে, আমার চালের রুটি খাবো, আমার সুমুই খাবো,
এদের সকলকে সঙ্গে নিয়ে যে আনন্দ করে করে তাদের উৎসবটাকে নিজের উৎসব মনে করা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ধর্ম যার যার উৎসব সবার, ঠিক সেমভাবে 25 ডিসেম্বরটাকে আমরা সারা বাংলা জুড়েই, আমি নিজে কলকাতার বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে কেক, প্যাস্ট্রি, টুপি, বিস্কুট, কম্বল যেমন দিই, তেমন সারা বাংলা জুড়েই করেন। আমি আপনাদের একটা কথা বলতে পারি, যদি কাজের ইচ্ছা থাকে না, যদি কাজের মানসিকতা থাকে, তবে আপনি অনেক কিছু খুব সহজে করে ফেলতে পারবেন, আর আনন্দ করতে 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 পারবেন। আমি এখানে নেতা হতে আসিনি, আমি এখানে এসেছি যেমন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তেমন আগামী দিনের জন্য যে আমি যোগ্য, আমার কাজের মধ্যে দিয়ে সেই যোগ্যতা প্রমাণ করতে। নোয়াপাড়ার মানুষ শিক্ষিত সমাজের প্রতিনিধি। আমি নিজে আমার শিক্ষার মানটাকে যতটা পেরেছি এগিয়ে নিয়ে গেছি। আমি বিশ্বাস করি অল্প কয়েক মাসের মধ্যেই আমার ডক্টরেট ডিগ্রিটাও কমপ্লিট করব। আমি হয়তো ওই আমার জাস্ট ডিগ্রি কমপ্লিটের সময় আমি 15-20 দিনের একটা গ্যাপ নেব, আমি নোয়াপাড়া মানুষকে বলেই 15-20 দিনের একটা গ্যাপ দেবো। তার বাদ বাকি আমি আগামী 5 বছর এই নোয়াপাড়ার মানুষের জন্য নিজেকে উৎসর্গ করব। কিন্তু গ্যাপটা নেওয়ার আগেও আমি বেসিক কিছু কমিটমেন্ট সব কটা জায়গায় করেছি, এবং আজকেও একজন বললেন, আপনি শুনলেন যে তুমি এটা একটু বলে দাও যে এটা তুমি করে দেবে। আমি বললাম না, আমি কিন্তু এভাবে বলবো না, আমি যদি করতে পারি তবেই আমি বলবো কাজটা যে আমি করব। যদি আমি করতে না পারি, আমি কিন্তু মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেবো না ভোটের দিকটার জন্য, কারণ ওই একটা মিথ্যা প্রতিশ্রুতি আগামী দিনে মানুষের কাছে আমার বিশ্বাসযোগ্যতা হ্রাস করবে। জিতে যাওয়াটাই সব কথা নয়। আমি মনে করি ক্ষমতা পাওয়ার থেকে ক্ষমতা ধরে রাখা অনেক বড় ব্যাপার। স্পাইডারম্যান সিনেমাটা একটা ডায়লগ ছিল, আমি স্পাইডারম্যানকে ছোটোবেলায় খুব ফলো করতাম, এখনও পছন্দ করি। সেটা হচ্ছে যখন ওর জেঠু মারা যাচ্ছে, সে সময় পিটার পার্কারকে বলে গেছিল, পিটার, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আমি মনে করি বিধায়ক হিসেবে আমার যেই যোগ্যতা, সেই যোগ্যতা বিচার হবে কিন্তু মানুষের হই আমি কতটা করতে পারছি, তাদের পাশে থেকে আমার প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারছি। আমি বিশ্বাস রাখি নোয়াপাড়ার মানুষ আমায় যেভাবে তার ভালোবাসা দিচ্ছেন, সেই ভালোবাসা ভোট বাক্সে নিশ্চিতভাবে পড়বে, এবং আগামী দিন তাদের একজন হিসেবে আমি কিন্তু তাদের হয়ে কাজ করব এবং তাদের সঙ্গে থেকে আগামী লড়াইটা লড়ব, তাদের সুখে দুঃখে পাশে পাবে। এই কথাটুকু আমি আজকে যেমন বলছি, এতগুলো ক্যামেরার সামনে বলছি, 5 বছর পর আপনারা যখন আবার আসবেন, তখন কিন্তু আপনারা যাতে নিজেই আমাদের বলতে পারেন না আপনাকে 5 বছর পাশে পেয়েছেন, এটা আমার অঙ্গীকার। নবীন আপনি প্রবীণ নির্মল কাকুদের মতো মানুষেরা রয়েছে, অসুবিধা হচ্ছে? এটা নির্মল কাকুরা বলবেন যে নির্মল কাকুদের মতন মানুষ যারা, তাদের কাছে আমি কেমন। আমি মনে করি একজন মানুষের সবচেয়ে কাছের মানুষ হয় তার পরিবার, তার ছেলে। আমার আজকে মনে হচ্ছে আমি আজ নির্মল কাকুর সঙ্গে সন্দীপ দা যতটা ফ্র্যাঙ্ক, নির্মল কাকুর সঙ্গে আমি বোধহয় তার থেকে একটু বেশি ফ্র্যাঙ্ক। সন্দীপ দা অনেকগুলো ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে, তাকে বন্দুকের বাট দিয়ে 2019-এ মারা হয়েছিল। সেই সময় যদি কোনো রকম এরকম মানে সিচুয়েশন আসে বা যদি কোনো রকম এরকম ঝামেলা হয়, আপনি কি পাশে থাকবেন এদের? আমি দুটো কথা বলি। প্রথম কথা, 2019-এ যে অত্যাচারটা হয়েছিল, সেই অত্যাচারটা নোয়াপাড়িবাসী এখনও ভুলে যায়নি। ঠিক ভুলে যায়নি বলেই যখন ক্যান্ডিডেটের নাম অর্জুন সিং হলো, আমার মার্জিন বেড়ে গেছিলো বলে আমি বলেছিলাম, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, রাজনীতির প্রথম দিনের পাঠ যেটা আমি শিখেছি, সেই পাঠের প্রথম কথাটাই হচ্ছে নিজের কর্মী সমর্থক সহযোদ্ধাদের যদি পাশে দাঁড়াতে না পারি, তবে কোনোদিনই নিজেকে নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করা যায় না। আমি এইটুকুনি বলতে এসেছি, এই এলাকায় যদি ঝড় হোক ঝাপটা হোক যদি হয়, সবার প্রথম তিরপল নিয়ে ছুটে যেতে দেখবেন আমাকে বা আমার সঙ্গে থাকা সহযোদ্ধাদের। ঠিক তেমন আমার কোনো সহযোদ্ধার গায়ে যদি একটা হাত পড়ে, আমার কোনো সহযোদ্ধাকে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, আমি আপনাদের অন ক্যামেরা বলে রাখছি, আমি কিন্তু চুপ করে থাকবো না। এখানে লাল্টু দাসের বাড়িতে হ্যান্ডিক্যাপ একজন ভাই ছিল, তার উপরেই অত্যাচার চালায় অর্জুন সিং, কি বলবেন? তাই তারপর থেকে সে আর মানুষের মুখ তুলে দাঁড়াতে পারেনি। আমি নির্বাচন জিতে আসার পর প্রথম প্রতিশ্রুতি এটা দিয়েছে, শান্তি বজায় রাখবো, এলাকাতে একটা অশান্তি হতে দেবো না। যদি আমারও কোনো কর্মী সমর্থক কোনো জায়গায় অশান্তি করতে যায়, তার বিরুদ্ধে প্রশাসনকে আমি অনুরোধ করবো উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন বদলা নয় বদল চাই। মমতা বন্দ্যোপাধ্যায় শিখেছেন রবীন্দ্রসঙ্গীত শোনানোর কথা। আমি তার দলের কনিষ্ঠতম শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের
একজন সদস্য হিসেবে সেই শিক্ষাকে প্রাধান্য দিয়ে আগামী দিনেই নোয়াপাড়া বিধানসভাটাকে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের উপর ভর করে এগিয়ে নিয়ে যাব। আপনি একজন বড়দি বাড়ির ছেলে, কিন্তু আপনার উপরে চোট বদনাম দিচ্ছে এই অর্জুন সিং। তার যেই লিপি তিনি প্রকাশ করছেন এবং আমি আমার দখলনামা প্রকাশ করে দিয়েছি, নির্বাচন কমিশন নিশ্চিতভাবে প্রকাশ করবে এবং আমি নোয়াপাড়াবাসীকে তো আবেদন জানিয়েছি, দুজনেরই যা বেরোনোর পর তাদের কি লেখা আসছে তাদের সেটাকে প্রকাশ করে ফ্লেক্সে আপনারা দিন, সেখানে প্রকাশিত হবে। আমি তো আমার বনিদি বাড়ি বলছেন সেটা তো বটেই, আমার বাবা প্রায় 50 বছরের ব্যবসাদার, সেই এলাকায় কিন্তু ব্যবসাদার হিসেবে তার একটা পরিচিতি আছে, সেটা সুপরিচিতি না কুপরিচিতি সেটা আপনার পাড়ায় গিয়ে বলতে পারবেন। আমি হয়তো আমার ছোটোবেলা থেকেই আমি অর্থ এবং সম্মানের মধ্যে আমি সম্মানকে গুরুত্ব দিয়েছি, সে শিক্ষা আমি পেয়েছি এবং আমার বাবা মায় কোনোদিন কোনো কিছুতে অভাব রাখেন। আমি আমার মতন করেও সেই শিক্ষায় বড় হয়েছি এবং আমি বিশ্বাস করি মানুষের আসল পরিচয় তার ব্যবহারে, তার অর্থের ওপর নয়। আমি আগামী দিনেও মানুষের সঙ্গে থেকে তাদের হয়ে কাজ করব এবং আমার যেহেতু হয়তো বেসিক জিনিস রতি কাপড়া মাখানের অভাব কোনোদিন ধরে অনুভব করিনি বলেই আমি বলতে পারি আগামী জীবনটাও আমি পুরোটাই নিয়োগ করব আমার সাধারণ মানুষদের সাথে এবং আমি মনে করি শিক্ষিত ভদ্র সভ্য মানুষজন যারা ফিনান্সিয়ালি স্টেবল তাদের সবাইকে তো বটেই তাদের রাজনীতিতে জয়েন করা উচিত, যাদের রাজনীতিটা এই অর্জুন সিংদের মতন গুন্ডাদের জায়গা না হয়, রাজনীতিটা ভদ্র সভ্য শিক্ষিত জনের জায়গা হয়, তবেই আগামী দিনে দেশ এগোবে। অর্জুন সিংকে কি বার্তা তিনি ভালো থাকুক, সুস্থ থাকুক, তার পরিবারবর্গ ভালো থাকুক এবং আগামী দিন আমি নিশ্চিন্তে বিধায়ক হওয়ার পর তারও যদি কোনো প্রয়োজন থাকে আমি পাশে দাঁড়াবো।